হল্যান্ড আর এমবাপ্পে, এই দুজনের মধ্যে কে জিতে গেল আমরা সবাই মোটামুটি জেনে গিয়েছি। এর মধ্যে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারাইছে। তবে এই ম্যাচের নায়ক কিন্তু এমবাপ্পে ছিল না, এই ম্যাচের নায়ক ছিল ওসমান দেমবেলে। তার হ্যাটট্রিক, অর্থাৎ চলতি বিশ্বকাপের সেকেন্ড হ্যাটট্রিক। লিওনেল মেসির পর ওসমান দেমবেলে যে খাতাটাতে নাম লিখিয়েছে, অসাধারণ এক কথায় দুর্দান্ত খেলেছে ফ্রান্স। এবং এই ফ্রান্স নরওয়ের বিপক্ষে যে ভয়ঙ্কর একটা মানে রূপে তারা খেলেছে, এই ফ্রান্স নরওয়ের বিপক্ষে আসলে যেই শক্তিমত্তা বা যেইভাবে খেলেছে, সেটা যেই কোনো দলের জন্য এখন খুব বেশি আতঙ্কের হয়ে যেতে পারে। কারণ ফ্রান্স দুর্দান্ত খেলেছে। তারা যে গতবারের রানার আপ, পরপর 3টা বিশ্বকাপ, খেয়াল করুন যে 2018-তে বিশ্ব চ্যাম্পিয়ন, 2022-এ রানার আপ, আবার 2026 এই বিশ্বকাপেও তারা আসলে যেভাবে খেলছে, তারা যে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার, তাতে কোনো অপেক্ষা রাখে না। কারণ ওসমান দেমবেলে, এমবাপ্পে কিংবা মাইকেল অলিসে, ডিজার দুও, এই সমস্ত প্লেয়ারগুলোকে নিয়ে আসলে ফ্রান্স কিন্তু এবার একেবারে শীর্ষেই বলতে গেলে আছে এখন পর্যন্ত। কারণ এই পুরো ম্যাচটা যদি আপনারা এবার খেয়াল করে দেখেন, যে ফ্রান্স পুরো ম্যাচটাতে আসলে নরওয়েকে ডমিনেট করে খেলছে। আর এই ম্যাচটাতে একটা বড় বিষয় হচ্ছে যে এই ম্যাচে আসলে হল্যান্ড ছিল না। হ্যাঁ, এখন আপনারা অনেকে বলতে পারেন যে হল্যান্ড না থাকা এরকমটা হয়েছে, বাট আমার কাছে পুরো খেলা দেখে মনে হচ্ছে যে না, এই ম্যাচটার সব থেকে বড় দিক হচ্ছে যে ফ্রান্স নরওয়েকে খুব একটা সুযোগ তৈরি করার সুযোগ দেয়। পুরো ম্যাচে প্রায় 57% বল ছিল ফ্রান্সেরই দখলে। তারা একই সাথে টোটাল শট নিয়েছে 18টা, শটস অন টার্গেটে ছিল 9টা, আর তারা শটস অন টার্গেট নিয়েছিল মোট 6টা। আর এর মধ্যে বিগ চান্স ক্রিয়েট করতে পারছিল 3টা। ওই 3টা আসলে গোল করতে পারে নাই, কিন্তু যেগুলা গোল হয়েছে ডি বক্সের ভিতরে ডেম্বেলে যে কোনাকুনি শট নিয়েছে, তার মাঝখানে ছিল প্রায় 5 জন খেলোয়াড় নরওয়ের। তারা কেউ আসলে ডেম্বেলে শটটা মানে যে টেক করবে বা নিতে পারবে এমন কোনো চান্সই তারা ক্রিয়েট করতে পারে নাই। উল্টো দেমবেলে আসলে নিজের বুদ্ধিমত্তা দিয়ে যেভাবে তিনি গোলটা দিয়েছেন, অসাধারণ। এবং তার বাকি দুটো গোলও কিন্তু ঠিক একই রকম ভাবে ছিল, অনেকটা সেম। এবং তিনি যে হ্যাটট্রিকটা করেছে, এই হ্যাটট্রিকটা এটা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে, কারণ তিনোটা গোলই ছিল চোখ ধাঁধানো গোল। আর অন্যদিকে নরওয়ে একটা দিলেও, নরওয়ের গোলটা দেওয়ার পর আসলে ম্যাচে যেহেতু হল্যান্ড ছিল না, এই হল্যান্ড আসলে থাকলেও যে খুব একটা সুবিধা হতো সেটা আমার কাছে মনে হয় না। কারণ ফ্রান্স বর্তমানে যে ফর্মে আছে, এই ফর্মে থেকে আসলে হল্যান্ডের নরওয়ে কিছু করার মতো ছিল না। তারা যে হারবে এটা মোটামুটি অন্য কেউ নিশ্চিত না হলেও আমি নিশ্চিত ছিলাম। কারণ ফ্রান্স যেভাবে খেলছে বা ফ্রান্সের যেভাবে আসলে দিদিয়ার দেশাম দলটাকে যেভাবে গুছিয়ে আনছেন, এটা ফ্রান্সের জন্য আসলে এটা ডিজার্ভিং ছিল। নরওয়ের কোচ স্টালে সোলবাকেন কিন্তু একটা চমক দেখেছে। তিনি একই সাথে 10 জন প্লেয়ারকে আগের ম্যাচ থেকে তিনি বসিয়ে দিয়েছেন। অর্থাৎ মেইন কথা হচ্ছে তিনি তার সাইড বেঞ্চে যারা আছে তাদেরকে দিয়েই আসলে ম্যাচটাকে চালিয়েছেন। তো সেই জায়গা থেকেও আসলে ফ্রান্স কিন্তু কোনো ছাড় দেয়নি। তারা 4 জনকে পরিবর্তন করলেও তারা কিন্তু মেইন তাদের যে তারকাগুলো আছে এমবাপ্পে, দেমবেলে, কাউকেই তারা বসাননি। সো ম্যাচের পরিসংখ্যানটা যে এমন হতে পারে বা এমনই হবে এমনটা আসলে বলা খুবই স্বাভাবিক। তবে আর্লিং হল্যান্ডরাও বা যেই টিমটা তারা প্রথম 2 ম্যাচে জয় পেয়েছে, সেই টিমটাও যদি থাকতো, তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে খুব যে বেশি সুবিধা হতো, বা হ্যাঁ হয়তো বা 4-1 গোলে হারতো না, হয়তো বা 4-3 বা 4-2 এরকম একটা ডিফিট নিয়ে হয়তো বা মাঠ ছাড়তে হতো নরওয়েকে। সো এই যে নরওয়ের এই অবস্থা বা নরওয়ে আসলে যেভাবে খেলেছে, নরওয়ের যে একটা সিদ্ধান্তের বিপরীত আসলে ফ্রান্স যে সিদ্ধান্ত নিল যে তারা কিন্তু আসলে কাউকে বসায় নাই, এইখানে একটা হয়তোবা একটা মাস্টার গেম হয়তোবা দিদিয়ার দেশাম প্লে করতে চেয়েছেন। আলটিমেটলি তিনি আসলে কি চেয়েছেন আমি জানি না। তবে তিনি যেটা আমার কাছে মনে হয়েছে যে তিনি বিশ্বকাপের কোনো ম্যাচে কাউকে ছাড় দিতে চাচ্ছেন না, এবং তিনি বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচকেই হয়তোবা নিজের শেষ ম্যাচ বলে হিসেবেই, বিশ্বকাপের শেষ ম্যাচ হিসেবে তিনি আসলে ওভাবেই টিমটাকে সাজানোর চেষ্টা করছেন। এবং তার ফলাফলটাই কিন্তু আসলে তিনি নরওয়ের বিপক্ষে পেয়েছেন। অর্থাৎ শেষ পর্যন্ত তাহলে ফ্রান্স কিন্তু আসলে গ্রুপ লিডার হয়ে রাউন্ড অফ 32-তে গিয়েছে, আর নরওয়ে প্রথম 2 ম্যাচের জয় নিয়েই তারা গ্রুপ রানার আপ হয়েছে। আর এর মধ্যে আরেকটা বড় বিষয় হচ্ছে যে এখন রাউন্ড অফ 32-তে ফ্রান্সের খেলা পড়েছে সুইডেনের বিপক্ষে। সো সুইডেনের বিপক্ষে যেহেতু খেলা পড়েছে, হয়তোবা ফ্রান্সের জন্য রাস্তাটা অনেক বেশি সহজও হয়ে যেতে পারে। আর আইভেরি কোস্টের সাথে খেলা পড়েছে নরওয়ে। অর্থাৎ আইভেরি কোস্ট কিন্তু অনেক বছর ধরে বিশ্বকাপ খেলছে। সো নরওয়ের জন্য এই ম্যাচটাও কিন্তু আসলে চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। খেলা এখনই, মেইন খেলার সময়টা এখনই শুরু হয়ে যাবে। সো এখন যেই বাদ পড়বে তার জন্য বিশ্বকাপের রাস্তা শেষ। সো এখন
সো শুধু এখন অপেক্ষা যে রাউন্ড অফ 32-তে এবার কোন চমক নিয়ে কোন দল কিভাবে বিশ্বকে পুরো মাতিয়ে রাখতে পারে, সেই অপেক্ষাতে এখন সবাই থাকবো আমরা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।